আজকের গল্প মাধবী ভট্টাচার্যের লেখা মুক্তি। এটা কি রং পছন্দ করে এনেছো? এরকম ক্যাটকেটে রঙের জামা তো কুলি কামিনদের মেয়েরা পরে, শাশুড়ি বলেছেন হাসতে হাসতে। সত্যি তুমি আর মানুষ হলে না, মিষ্টু এই জামা পরবে? সুবিনয়ের ঠোঁটের কোণে বিদ্রূপ। যেমন বস্তির মেয়েদের মতো ঝোগরুটে স্বভাব, রুচিটাও ঠিক তেমন। শাশুড়ির ঠোঁট বেঁকিয়ে হাসেন। আকাশ নীল রং খুব প্রিয় অহনার। এই রং নীল আকাশের কথা মনে পড়িয়ে দেয়। খোলা উন্মুক্ত নীল আকাশ অহনাকে মুক্তির লোভ দেখায় বারবার। মিষ্টুর জন্মদিন আসছে, শখ করে মেয়ের জন্য আকাশ নীল রঙের ফ্রকটা কিনে এনেছিল। আকাশ নীল জমিতে ছোট্ট ছোট্ট প্রজাপতি ছাপ। দেখে মনে হচ্ছে নীল আকাশে উড়ছে এক ঝাঁক প্রজাপতি। মুগ্ধ হয়েছিল অহনা, কিন্তু এখন মনে হচ্ছে জামাটা এনে ভুল করে ফেলেছে। অসহায় চোখে মেয়ের দিকে একবার তাকালো অহনা। কিশোরীর সুকুমার মুখেও প্রচ্ছন্ন অবহেলা। একসময় এই মেয়েকেই জড়িয়ে নিজের মুক্তি খুঁজে নিতে চাইতো অহনা। এখন বুঝতে পেরেছে সেটি হবার নয়। রক্তাক্ত হতে হতেও হাসি মুখে মেয়েকে বলতে চেষ্টা করল, জামাটা তোর পছন্দ হয়নি মিষ্টু? মোটেই না, এটা আমি পরবই না। ঠিক আছে, পড়িস না। সরে এলো অহনা। তুমি মিষ্টুর জন্য আগ বাড়িয়ে আর কেনাকাটা করতে যেও না। মিছিমিছি কতটা টাকা নষ্ট করলে। পেছন থেকে সুবিনয়ের গলা ভেসে এলো। নষ্ট হবে কেন, পাল্টে নিও, ক্লান্ত গলায় বলল অহনা। অপমান অসম্মান সহ্য করতে করতে বুকের ভেতরটা শক্ত হয়ে গেছে। খুব সহজে আর দাগ পড়ে না সেখানে। মাঝে মাঝে অহনার মনে হয় ও সত্যি মানুষ নয়, নইলে কি করে এতদিন ধরে এই বাড়িতে পড়ে আছে। এখানে না আছে সম্মান, না এতটুকু ভালোবাসা। বিয়ের আগেও যে খুব ভালো ছিল তা নয়। বাবার রিটায়ারমেন্টের পরে বড় দাদা বউ নিয়ে আলাদা সংসার পাতল। ছোটদা সে পথ দিয়ে হাঁটল না, তবে কথায় কথায় বুঝিয়ে দিতে কসুর করত না। সেই এখন বাড়ির কর্তা। বৌদিও যোগ্য সঙ্গত দিত তাতে। ছোটদা একসময় ব্যস্ত হয়ে পড়ল বোনকে পার করতে। মা বাবার সাথে ছোট বোনের বাড়তি বোঝাটুকু নিতে ওর অসুবিধে হয়ে থাকবে নিশ্চয়ই। বুদ্ধি তেমন না দিলেও রূপটা অহনাকে ঢেলে দিয়েছিলেন ঈশ্বর। তড়িঘড়ি তাই পাত্রও জুটে গেল। সুবিনয়ের সঙ্গে এই বাড়িতে পা রাখার কিছুদিনের মধ্যেই অহনা বুঝে গেল দাদার বাড়ির থেকে এমন কিছু আলাদা নয় এই বাড়ি। অহনাকে বিয়ে করে নিয়ে এলেও যোগ্য সম্মান দিতে সুবিনয়ের বড্ড অনীহা ছিল। সারা দিন একটা গাধার মতো খেতে মরত অহনা, তবুও খুশি হতো না কেউ। বরং অহনার সমস্ত কাজের মধ্যে থেকে খুঁত বের করতে পারলেই জীবন সার্থক হতো তাদের। মাছে ঝাল দিয়েছে দেখো, এত ঝাল মানুষে খায়। শখ করে নতুন পর্দা কিনে নিয়ে এলে আলোচনা চলতো, কি ক্যাটকেটে রঙের পর্দা নিয়ে এসেছে। রুচিটাও ছোট লোকদের মতো। চা করলে শুনতে হতো, চায়ে এত চিনি দেয়, মনে হয় শরবত। যত খুঁত তত সবার হাসাহাসি। যেন অহনার নির্বোধ এক জন্তু, ওকে নিয়ে এমন হাসি ঠাট্টা করাই যায়। সুবিনয়কে অভিযোগ করলেই শুনতে হতো, ভুল করলে তো কথা শুনতেই হবে, তাই বলে এভাবে। এত গায়ে লাগলে নিজেকে পাল্টানোর চেষ্টা করো, সামান্য কটা কাজ তাও পারো না। চুপ করে যেত অহনা,
বুঝতো এই লোকটাকে বলে কোনো লাভ নেই। যে লোকটা বউ বলতে শুধু বিছানার সঙ্গী বোঝে, তাকে আর কি বলা যায়। প্রতি রাতেই ওর অহনাকে চাই, হাজার ক্লান্তি থাকলেও সাড়া দিতেই হবে। আপত্তি দেখালেই বলবে, এত সুন্দর বউ নিয়ে এলাম মুখ দেখার জন্য? আরও কত ভালো মেয়ে ছিল আমার জন্য, তোমার তো কোনো গুণই নেই, এত অহংকার কিসের? শাশুড়িকে একদিন শুধু অহনা বলেছিল, আমি যখন ছিলাম না তখন কে সামলাতো এত কিছু? আমি পারবো না এত কাজ করতে। কোথাকার মহারানী তুমি? দাদার বাড়িতে তো লাত খেয়ে কোনায় পড়ে থাকতে, এখন বড় বড় বুলি ফুটেছে। তখনও চুপ করে গেছিল অহনা, মেনে নিয়েছিল। কিন্তু দেওরের বিয়ের পর থেকেই শান্ত নিরীহ অহনা বদলে গেল ঝগড়ুটে বদমেজাজি এক মহিলায়। এর হাজার একটা কারণও ছিল। ছোট যা মানসী চাকরি করে বলে বাড়ি শুদ্ধ সবাই তোয়াজ করে ওকে। অহনার বেলায় যেখানে পান থেকে চুন খসলেই সবাই তেড়ে আসে, সেখানে মেয়েটা সাতখুনো মাপ হয়ে যায়। কত সহ্য করবে? স্বাভাবিকভাবেই চেঁচামেচি করতে শুরু করলো সে। মানসী এই বাড়ির বউ নয়? ও কেন সারাদিনে কুটোটি পর্যন্ত নাড়ে না? ওর বেলায় আপনাদের কিছু মনে হয় না? তুমি যেটা করো সেটা ওকেও করতে হবে নাকি? যাকে যেটা মানায়। শাশুড়ি পান চিবোতে চিবোতে বলেন। দেওর আর শ্বশুর বিদ্রূপের হাসি হাসেন। মানসীর করুণার হাসি অহনার গায়ে জ্বালা ধরায়। প্রতিদিন কোনো না কোনো কারণে সবার সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করতে শুরু করলো সে। তাতে লাভ হলো না কিছুই, উল্টে ঝগড়ুটে আর বদমেজাজির তকমাটা গায়ে সাঁটা হয়ে গেল। তাতেও কিছুই আসতো যেত না, এবাড়ির কাউকেই পাত্তা দিত না সে। মেয়েটা বড় হয়ে নিজের পায়ে দাঁড়ালেই ওর সাথে এই নরক ছেড়ে চলে যেত। কিন্তু মেয়েটাও যে দিন দিন কেমন হয়ে যাচ্ছে, বাড়ির অন্যদের মতো সেও মাকে অবজ্ঞা করতে শিখে যাচ্ছে। রান্না করতে করতে অহনা দেখতে পাচ্ছিল ফোনের মধ্যে ডুবে আছে মেয়ে। ছুটির দিন, দেরি করে ঘুম থেকে উঠেছে, ব্রেকফাস্ট সেরেই ফোন নিয়ে পড়েছে। মিষ্টু, শিগগির পড়তে বস। মায়ের চিৎকারেও মিষ্টুর বিশেষ ভাবান্তর হতে দেখা যায় না। মিষ্টু, আমি এলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। অহনা গলা চড়ায়। মিষ্টুর তবুও হেলদোল নেই। দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ মেয়ের অবাধ্যতা সহ্য করে অহনা। একটু পরে মিষ্টুর খিলখিল হাসির আওয়াজ কানে যেতে সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল ওর। উকি মেরে দেখল কানে ফোন নিয়ে উচ্ছল হাসিতে ভেঙে পড়ছে মেয়ে। আগুনের আঁচটা কম করে দৌড়ে গিয়ে ছোঁ মেরে কেড়ে নিল ফোনটা। এতক্ষণ ধরে কি বলছি শুনতে পাচ্ছিস না? সারা দিন ফোন নিয়ে পড়ে থাকলেই চলবে? আচমকা আক্রমণে থতমত খেয়ে গেছিল মিষ্টু। এবারে দ্বিগুণ উদ্যমে ঝাঁপিয়ে পড়েছে। কথা বলছিলাম ইন্দ্রাণীর সাথে, এভাবে ফোনটা কেড়ে নিলে কেন? এখন ফোনটা পাবি না, যা পড়তে যা আগে। আমি পড়বো না, তুমি ফোন দাও। মেয়ে ঘাড় ব্যাকা করে ফেলেছে। ঠিক আছে, পড়তে হবে না, ফোনটাও তাহলে আমার কাছে রইল। বলে অহনা পেছন ফিরতেই মিষ্টু ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। গ্যাসে রান্না চাপিয়ে এসেছে, আরও কত কাজ পড়ে রয়েছে, একটুও সময় নেই হাতে। এর মধ্যে মেয়ের এমন কাণ্ড আর সহ্য করতে পারল না অহনা। ঠাস করে এক চড় বসালো মেয়ের গালে। মিষ্টুর চিৎকারে ততক্ষণে সুবিনয় আর মনোরমা ছুটে এসেছেন। মিষ্টুর গালে চড়ের লাল দাগ ফুটে উঠেছে বিশ্রীভাবে। মেরে ফেললো গো মেয়েটাকে, খুন করে ফেললো একেবারে।
মনোরমা হাউমাউ করে কেঁদে উঠলেন। বেশ করেছি, মেরেছি। মারার মতো কাজ করেছে তাই মার খেয়েছে। রগচটা বদমেজাজি মেয়ে মানুষ, নাতনিটাকে মেরেই ফেলছিলে। সুবিনয় থামিয়ে দিল মাকে। বিরক্ত গলায় বলল, কি কারণে 15 বছরের এত বড় মেয়েকেও মারতে হয় তোমায়? দরকার হয় তাই মারি। মেয়েকে মানুষ করতে তো হবে, কৈফিয়ত দিতে হবে নাকি তার জন্য? অহনার চোখে তাচ্ছিল্য। ও বাবা, তুমি মেয়েকে মানুষ করবে নাকি? নিজে হয়েছ তো, ওই কি বলে মানুষ? সুবিনয়ের ঠোঁটে বাঁকা হাসি। অপমানটা হজম করে নিয়ে অহনা বলল, মেয়ে যে বইপত্রের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়েছে সেটা নজরে পড়েছে তোমার? সে আমি বুঝে নেব, তুমি নিজের কাজে যাও দেখি। যাকে যেখানে মানায়, তাচ্ছিল্য ভরে বলে সুবিনয়। আবার অপমান। মা হিসেবে মেয়েকে একটু শাসন করার অধিকারও কি ওর নেই? রান্নাঘরে দাঁড়িয়ে একা অসহায় অহনার চোখ ঝাপসা হয়ে আসে। খুন্তি ধরে থাকা হাতটা কাঁপে কান্নার দমকে। ও ঘর থেকে ভেসে আসে হাসির আওয়াজ। সবার ছুটি আজ, শুধু অহনারই ছুটি নেই এই নরক থেকে। একটু পরে পেছনে পায়ের আওয়াজ পেতে চোখ মুছে ফেলল অহনা। শুনতে পেল ছোট যা মানসীর গলা। কি গো দিদিভাই, কি রান্না করছো? জবাব দেয় না অহনা, গম্ভীর মুখে নিজের কাজ করে। তোমার দেওর কত বড় বড় চিংড়ি নিয়ে এসেছে দেখো, খোসা ছাড়িয়ে পরিষ্কার করিয়েই এনেছে। তুমি শুধু ছোট ছোট টুকরো করে পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে দাও। পারবো না, সাপ জানায় অহনা। কেন? ভাজা করতে ঝামেলা নেই তো? ঝামেলা নেই তো তুমিই করে নাও। আমি যদি পারি তবে তুমিও পারবে, অহনা থমথমে গলায় বলল। বাহ, মেজাজ তো নাকের ডগায় চড়ে থাকে সব সময়, অদ্ভুত। চট করে ঘুরে দাঁড়ালো অহনা, চেঁচিয়ে বলে উঠল, লজ্জাও নেই তোমার? এক্ষুনি সরো এখান থেকে, নইলে এই চিংড়ি মাছ তোমার মুখে ছুঁড়ে মারব। সরে গেল মানসী। যেতে যেতে বলে গেল, বস্তির মেয়ে নাকি গো তুমি? সারাক্ষণ ঝগড়া আর চেঁচামেচি, ছি। অহনার ইচ্ছে হয় লাথি দিয়ে সব ছুঁড়ে ফেলে দেয়। মানসী একবার অহনার জায়গায় আসুক, তারপর দেখা যাক ওর মেজাজ কেমন ঠান্ডা থাকে। রাতে বিছানায় সুবিনয় কাছে টানে অহনাকে। দুহাতে ঠেলে সুবিনয়কে সরিয়ে দেয় অহনা। আমি তো মানুষ হতে পারিনি, কুকুর বেড়াল হয়েছি। আমার সঙ্গে এক বিছানায় শোবেন আজ থেকে। ও, দুপুরে কি বলেছিলাম এখনো মনে করে রেখেছ? আরে, সে তো রাগের মাথায় বলেছিলাম, মিষ্টুকে মেরেছ বলে রাগ হয়েছিল। এখন এসো তো। সুবিনয়ের শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসছে। এই মুহূর্তে অহনাকে একটুও রাগাবে না সে, বরং তোয়াজ করবে। কিন্তু অহনা আর ভুলবে না। সরো বলছি, ঘুম পাচ্ছে আমার। সকাল থেকেই তো আবার গাধার খাটনি খাটতে হবে, কেউ তো চেয়েও দেখবে না। কি শুরু করেছো এত রাতে? এবারে সুবিনয়ের চোখেও বিরক্তি। এই নরকের দম বন্ধ হয়ে আসছে আমার। একই বাড়ির দুই বউয়ের সাথে দুই রকম ব্যবহার কেন? চুপ চুপ, কেউ শুনতে পাবে। শুনুক, সবাই শুনুক। বিয়ের পর থেকে একদিনও শান্তি পাইনি, মনে হতো মরে যাই। যেদিন মা হলাম ভাবলাম আমি আর একা নই, মেয়েই আমাকে উদ্ধার করবে এই নরক থেকে। সেই তো একমাত্র আমার নিজের ছিল। তোমরাও ওকে কেড়ে নিচ্ছ আমার থেকে কেন? অহনার গলা ধরে এলো। কি তখন থেকে আমার মেয়ে করছো? মেয়ে কি তোমার একার? ও তো আমারও। তাই বুঝি এখন মেয়ে তোমারও হয়ে গেল? ওর জন্মের পরে তুমি কি বলেছিলে মনে আছে? এত কাণ্ডের পর শেষ পর্যন্ত কিনা একটা মেয়ে হলো।
আর তোমার মা বাবা তো মুখ হাঁড়ি করে ফেলেছিলেন। মেয়ে তো মায়ের মতোই গবেট হবে, ছেলে হলে বাপের মতো বুদ্ধিমান হতো। সব সহ্য করে ওকে বুকে জড়িয়ে নিয়েছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম ওকে আমার মতো গবেট কিছুতেই হতে দেব না। ও অনেক বড় হবে, অনেক। কিন্তু তোমরা সেটাও হতে দেবে না। চেঁচিও না, সবাই ঘুমোচ্ছে। চেঁচাবো, আরও চেঁচাবো। তোমাকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দেব। নির্বোধ মহিলা, ঝগড়া ছাড়া তো আর কিছুই জানো না। তুমি আবার মেয়ে মানুষ করবে? ওরা দুজনের কেউ জানতেও পারে না পাশের ঘরে একজোড়া বিনিদ্র চোখ বারবার ভিজে যাচ্ছে অবাধ্য জলধারায়। অনেক চেষ্টা করেও কান্না থামাতে পারছে না সে। মিষ্টুর জন্মদিন আজ। সন্ধ্যের পর ওর কিছু বন্ধু আসবে। দুপুর থেকে অনেক কিছু রান্না করেছে অহনা। কেকও চলে এসেছে। মিষ্টু নিজের ঘরে তৈরি হচ্ছে। পায়েসটা আরেকবার চেখে দেখলো অহনা। মিষ্টি ঠিকই আছে মনে হচ্ছে। মা দেখো, চমকে তাকালো অহনা। তারপরে স্তব্ধ হয়ে গেল। সামনে কে দাঁড়িয়ে আছে? অহনার মুক্তি। আকাশ নীল জামাটার প্রজাপতিগুলোর ডানা মেলেছে মিষ্টুকে ঘিরে। মাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মিষ্টু এক গাল হেসে বলল, জামাটা আমি লুকিয়ে রেখেছিলাম। অহনার মনে পড়ল সেদিন জামাটা পাল্টাতে যাওয়ার সময় কোথাও খুঁজে পায়নি সুবিনয়। মেয়েকে জড়িয়ে ধরল অহনা। মিষ্টুর গায়ে এই মুহূর্তে নেমে এসেছে নীল আকাশ। সেই আকাশে শুধুই মুক্তির স্বাদ।